দেখেন, প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগের লোকরা তো একটু স্থূল বুদ্ধির লোক, মাথা মোটা। আপনারা তারা ফরেন পলিসি বোঝে না অনেক কিছু। তারা মনে করছে মোদি তাদেরকে, ইন্ডিয়া তাদেরকে অনির্দিষ্ট কালের জন্য ক্ষমতায় বসিয়েছে এবং ক্ষমতায় রেখে দেবে। তারা একই রকম ভাবে বোধ করছে যে ট্রাম্প ক্ষমতায় এসছে, তো তিনি ইমিডিয়েটলি তাকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবে। আপনার মনে থাকার কথা যে ট্রাম্পের গত আমলে কিন্তু প্রিয়া সাহা নামে একজন মতলববাজ সাম্প্রদায়িক হিন্দু মহিলা, তিনি কিন্তু ট্রাম্পের কাছে গিয়ে অভিযোগ করেছিলেন বাংলাদেশে 3.5 কোটি হিন্দু মাইনরিটি নাকি খুব বিপদে আছে। তো ট্রাম্প কি করেছে? সোলজার পাঠিয়েছিল বাংলাদেশের এই 3.5 কোটি হিন্দু কমিউনিটিকে বাঁচানোর জন্য? কিছুই করে নাই। অতএব, এবং ট্রাম্প আশ্চর্য হয়েছে যে বাংলাদেশ নামে একটা রাষ্ট্র আছে যেখানে এতগুলো মাইনরিটি আছে, ওই দেশটার নামই সে কোনোদিন শোনে নাই। তো ট্রাম্প হচ্ছে একটা সাইকোপ্যাথ। আমরা যারা ট্রাম্পকে চিনি, এবং ট্রাম্পের চরিত্রের সাথে মোদি এবং হাসিনার চরিত্রে কিন্তু যথেষ্ট মিল আছে। সবাই যার যার জায়গা থেকে কিন্তু মানসিক রোগী। অতএব একটা মানসিক রোগী আর একটা মানসিক রোগীর চিকিৎসা করতে পারে না। তো এই জন্য ট্রাম্পও মোদির চিকিৎসা করতে পারবে না, মোদিও হাসিনার চিকিৎসা করতে পারবে না। হাসিনা এখন যে মানসিক হাসপাতালে আছে দিল্লিতে, এই জায়গা থেকে সে অনেক কথাবার্তা বলছে। আর সাধারণত মানসিক রোগীরা যদি কাপড় চোপড় ছাড়াও রাস্তায় হাঁটে, আমরা কিন্তু অনেক সহানুভূতির দৃষ্টিতে দেখি আর কি। তো এই ব্যাপারগুলোতে একজন 75 সাল থেকে যিনি মানসিক রোগে ভুগছেন, এমন একটা মানুষের অনেক কথাবার্তা কি আমাদের খুব সিরিয়াসলি নেওয়ার সুযোগ নাই। আর একটা কথা হচ্ছে যে এই ভিডিওগুলো কে বানাচ্ছে, কিভাবে লিক হচ্ছে? সে তো দিল্লিতে আছেন। তাহলে একটা হইতে পারে যে তিনি পরিকল্পিতভাবে এটা করছেন, যে তার নেতা কর্মীদের সাথে এগুলো কথাবার্তা বলে এবং এটা ছড়ানোর ব্যবস্থা করতেছেন। দ্বিতীয়ত হচ্ছে তার নেতা কর্মীরা যারা বাংলাদেশের বর্তমান এস্টাবলিশমেন্টে পুনর্বাসিত হইতে চায়, তারা বোধ করছেন যে ঠিক আছে, একটা ডিল করি, যে আমার নেত্রীর একটা ভিডিও ফাঁস করে দিয়ে আমি পুনর্বাসিত হই। তৃতীয়ত হচ্ছে হাসিনা নিজেই চান যে তার যেহেতু মানসিক রোগ আছে, যে তাকে নিয়ে মানুষ হই হুল্লোড় করবে, একটা প্যাচ লাগায় দিলাম, তো আমাকে নিয়ে এখন আবার সবাই আলোচনা করতেছে। এই মানসিক রোগ যেহেতু তার আছে, তার সে নিজেও এটা করে থাকতে পারে। চতুর্থত হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো করতে পারে, বাংলাদেশের অথবা আমাদের ওই পারের, যারা পরিকল্পিতভাবে এই ভিডিও বক্তব্যগুলো ছেড়ে অথবা অডিও বক্তব্যগুলো ছেড়ে অরাজকতা তৈরি করবার একটা চেষ্টা করতে পারে। বিষয় যাই হোক, মূল কথা হচ্ছে ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতা নেবার পর থেকে তার প্রধানতম কাজ হবে হচ্ছে তার নিজের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে শতাধিক সারা আমেরিকা জুড়ে, সেগুলোকে কিভাবে প্রিভিলেজ ইউজ করে এই মামলাগুলোকে এক্সঅনারেট করা যায়, নিজেকে দোষী সাব্যস্ত হওয়া থেকে নিজেকে মুক্ত করা যায়, অথবা প্রিভিলেজ ক্লেম করা যায়। তো সেই বাস্তবতায় ট্রাম্প নিজেরই শতাধিক মামলা আছে ডিল করবার জন্য। তো সে হাসিনাকে ওই দিল্লি থেকে বাংলাদেশে পাঠানো তার প্রায়োরিটি ওয়ার্কের মধ্যে পড়বে না। অতএব যারা ওয়াশিংটনের ফরেন পলিসি বোঝেন না, তারা এই ধরনের উদ্ভট নাচ নাচতেছেন। আমাদের কথা খুব পরিষ্কার, হাসিনা এবং জাতীয় পার্টি এবং 14 দলীয় যে ফ্যাসিবাদী কার্টেল আছে, তারা রাজনৈতিক ডাইনোসর বলি আমি, পলিটিক্যাল ডাইনোসরদের মধ্যে আস্তে আস্তে বিলীন হয়ে যাবেন। এটা সময়ের ব্যাপার মাত্র। এদেরকে আমরা ওই যে গণভবনটাকে যেভাবে জাদুঘর করা হয়েছে, আমাদের উত্তর প্রজন্মের ছেলে মেয়েরা এসে ওই জাদুঘরে ডাইনোসরও দেখবে, এবং এই ডাইনোসরের ভিতরে যে রাজনৈতিক দল এবং তার যে ফোনালাপ গুলো, তার জীবনের অন্তিম সময়গুলোতে এই যে ভিডিও অডিও রেকর্ড যেগুলো হয়েছে, এগুলো আমরা গণভবনে রাখবো। এগুলো উত্তর প্রজন্মের ছেলেমেয়েরা এসে শুনবে, শুনে দেখবে যে একটা ক্ষমতাচ্যুত স্বৈরাচার কোন লেভেলের পাগল হইলে পরে এই ধরনের কথাবার্তা বলে, এবং কি ধরনের মানুষ এই দেশটা শাসন করেছে এক সময়। এই জন্য আওয়ামী লীগের লোকরা যদি নৃত্য করতে চায় নৃত্য করতে দেন, তারা নাচুক, কোনো সমস্যা নাই আমাদের। কিন্তু আমরা যারা ন্যূনতম আমেরিকার ফরেন পলিসি বুঝি, কোনো পরিবর্তন হবে না, কিছুই হবে না এখানে। তারা কোনোভাবে ইন্টারফেয়ার করবে না। বরং আমেরিকার ইন্টারনাল অনেক বিষয় আছে যেটা নিয়ে আমেরিকা প্রচন্ড উত্তপ্ত হয়ে যাবে জানুয়ারির পর থেকে। তারপরে মধ্যপ্রাচ্য, ইউক্রেনে যুদ্ধ চলছে, আমেরিকাতে আপনার সাউদার্ন বর্ডারে ওয়াল করবার প্রিপারেশন আছে। এই সবকিছু মিলিয়ে ট্রাম্প এত বেশি ব্যস্ত থাকবে যে তার এই হাসিনার দিকে, মোদির দিকে তাকানোর ফুসরত হবে না। এরপরে দেখেন যে এই ভিডিওর ব্যাপারে একটা বক্তব্য হচ্ছে, যদি এটাকে সব সত্য ধরে নেন, আওয়ামী লীগের ইতিহাস আমরা যারা ন্যূনতম জেনেছি, পড়েছি, স্যাবোটাজ করে নিজের দলের রাজনৈতিক নেতাকর্মীদেরকে খুন করে এরপরে সেই লাশ নিয়ে মিছিল করে
সরকারকে বিব্রত করা এবং হরতাল করা, ধর্মঘট করা, এই রকম অসংখ্য উদাহরণ আমরা জানি। এগুলো বইতে যেমন লেখা আছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদেরকে বিভিন্ন সময় বলেছে, এবং রাজনৈতিক মহলে এই আলোচনাগুলো প্রচন্ড রকম আপনার জানাশোনার মধ্যে আছে। শাহবাগের ঘটনাটা একটা মানে হিস্টোরিক ঘটনা। আপনার এই যে ডাবল ডেকার বাসে, বিআরটিসির একটা বাসে যে 2004-05 সালে আগুন দিয়ে প্রায় 24 জনকে পুড়িয়ে মারা হয়েছে, এই ঘটনা তো 111-এর সময় আওয়ামী লীগের নেতারা স্বীকার করেছেন। অতএব সেই স্যাবোটাজের রাজনীতি এবং খুনের রাজনীতির জনক হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশে, এবং সেটা গত কয়েক দশক ধরে সে করে যাচ্ছে। এবং হিস্টোরিক্যালি দেখেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতিরা পর্যন্ত এই অভিশপ্ত দলটা করতে পারে নাই। এটা আপাতমস্তক একটা অভিশপ্ত দল। যেই দলটা প্রতিষ্ঠাতা করলেন মাওলানা ভাসানী, তাকে কিন্তু আপনার 56, 57, 58-তে প্রচন্ড অপমান করে এই দল থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে। এর পরের সভাপতি দেখেন, এবং মাওলানা ভাসানী শুধু চলেই যান নাই, উনি নতুন দলও করেছেন, ন্যাপ করেছেন, এবং এই ন্যাপের কনফারেন্সে শেখ মুজিবুর রহমান লোক পাঠায় সেই কনফারেন্স ভণ্ডুল করে দিয়েছে। এবং পরের সভাপতি দেখেন মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিশ, তিনিও সেখানে থাকতে পারেন নাই। তারপরে সে গণ আজাদি লীগ নামে আলাদা দল করেছে। অতএব এটা একটা অভিশপ্ত দল। তাজউদ্দিন আহমেদ দেখেন আওয়ামী লীগের সেক্রেটারি ছিল, মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধকে সংগঠিত করবার পিছনে সে কাজ করেছে। তাকেও দেখেন এই দল কিন্তু ওন করে না, তাকে কিন্তু সাইডলাইন করে দিয়েছে, তার কোনো ইতিহাস, ঐতিহ্য, অবদান আওয়ামী লীগ স্বীকার করে না। অতএব আওয়ামী লীগ একটা আদ্যপান্ত অভিশপ্ত দল। একটা অভিশপ্ত দলের পতনের সময়গুলো যে ধরনের সিমটমেটিক মানে হওয়া দরকার, যেগুলো সামনে আসা দরকার, সেগুলো আমরা এখন দেখতে পাচ্ছি। অতএব এই দলটা রাজনৈতিকভাবে বিলীন হয়ে যাবে আগামী কয়েক বছরের মধ্যে, দেখবেন মুসলিম লীগ হয়ে যাবে, ডাইনোসর হয়ে যাবে। এবং সেই আশঙ্কা থেকেই এদের নেতাকর্মীরা এই ধরনের উদ্ভট চিন্তা ভাবনা এবং আচরণ করছে।